ওয়েলকাম ফ্রেন্ডস। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সাম 2024কে লক্ষ্য রেখে আমাদের যে জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট আলোচনা করছি, তার আজকে আমরা প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। এই সেটেও আমরা পূর্ববর্তী সেটের মতো 20টি প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তাই প্রথমেই প্রত্যেককে আমরা আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করুন। এরপর আজকে আমরা আসবো প্র্যাকটিস সেট 5-এ। আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন, পূর্ব হিমালয় যে ফসল চাষের জন্য বিখ্যাত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ জলপাই, অপশন বি কমলালেবু, অপশন সি লিচু অ্যান্ড ডি আম। অর্থাৎ আজকের 5 নম্বর সেটের প্রথম প্রশ্নই হলো যে ইস্টার্ন হিমালয় কী জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হবে অবশ্যই অপশন বি কমলালেবু। কমলালেবু চাষের জন্য পূর্ব হিমালয় বিখ্যাত। নেক্সট আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে হীরক চতুর্ভুজ যুক্ত করে কিসের মাধ্যমে? অর্থাৎ হীরক চতুর্ভুজ তৈরি হয়েছে কি দ্বারা? অপশন এ দ্রুতগামী রেল পরিষেবা দ্বারা, অপশন বি দ্রুতগামী সড়ক পরিষেবা দ্বারা, অপশন সি দ্রুতগামী বিমান পরিষেবা দ্বারা অ্যান্ড ডি জাহাজ পরিষেবা দ্বারা। যাই হোক, এই উত্তরটা বলার আগে একটা অপশনে আছে আমাদের অপশন বি দ্রুতগামী সড়ক পরিষেবা। এই দ্রুতগামী সড়ক পরিষেবা লেখা আছে, এটাকে কিন্তু হীরক চতুর্ভুজ বলে না, এটাকে কি চতুর্ভুজ বলে? অবশ্যই আমাদের এটা হোমওয়ার্ক থাকলো, কমেন্ট বক্সে জানাবেন যে দ্রুতগামী সড়ক পরিষেবা দ্বারা যেটা যুক্ত করা হয়েছে 4টে শহরকে, সেটাকে কি চতুর্ভুজ বলা হয়? আর আজকের প্রশ্ন, হীরক চতুর্ভুজ যুক্ত করেছে অবশ্যই ভারতবর্ষের 4টি মেন শহরকে, সেটা যে দ্রুতগামী রেল পরিষেবা দ্বারা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম বয়সে জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিল? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা, তার যে সভাপতি যারা হয়েছিলেন তাদের মধ্যে সব থেকে কম বয়সে কে হয়েছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি সুভাষচন্দ্র বসু অ্যান্ড ডি আবুল কালাম আজাদ। আমরা প্রত্যেকেই জানি যে মহাত্মা গান্ধী কিন্তু অনেকটা বয়সে হয়েছিলেন এবং তিনি প্রথমবারের জন্য 1925 সালে বেলগাঁও সেশন, যেটা কর্ণাটক, সেখানেই হয়েছিলেন এবং এটাই ছিল তার প্রথম এবং সেটাই শেষ, অর্থাৎ একবারই তিনি সভাপতি হয়েছিলেন। নেক্সট যেটা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু আমরা জানি 1938 এবং 1939 হরিপুরি এবং ত্রিপুরি সেশন তিনি সভাপতি হয়েছিলেন এবং সেকেন্ড যে সেশন অর্থাৎ 1939 সালে, এই বছরটা ছিল খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে তিনি যখন সভাপতি হন সেই সময় কিন্তু প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের ইতিহাসে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন এবং হারিয়েছিলেন পট্টভি সীতারামাইয়াজিকে এবং তারপরেই তিনি সভাপতি হয়েছিলেন। এবং আজকের উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার, আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদজি সব থেকে কম বয়সে জাতীয় কংগ্রেসের ইতিহাসে সভাপতি হয়েছিলেন, অর্থাৎ কম বয়স্ক সভাপতি হচ্ছেন আবুল কালাম আজাদ। এছাড়া জওহরলাল নেহরুর ইম্পর্টেন্ট আমরা জানি 1929 সেই লাহোর সেশন। এছাড়া উত্তরপ্রদেশের যে গ্রাম্য সেশন হয়েছিল 1936 সালে, সেক্ষেত্রেও তিনি এই সভাপতি পদ গ্রহণ করেছিলেন। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কবে? অপশন এ 1910, অপশন বি 1912, অপশন সি 1911 অ্যান্ড ডি 1913। আমরা ইতিহাস যদি পড়ি, কারণ আমি বলেছিলাম যে জিকের যে উত্তরগুলো আছে সেখানে উত্তর দিতে গেলে আমরা কিন্তু অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা 1905 বঙ্গভঙ্গ স্টার্ট এবং 1911তে বঙ্গভঙ্গ রদ, এবং এই সময় লর্ড হার্ডিঞ্জের ভারতে আগমন, এবং তার আগেই ঘটে গেছে 1909 সালে মর্লো মিন্টো রিফর্মস। এবং এই 1911 সালটা খুব ইম্পর্টেন্ট। এই সময়ই কিন্তু ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1911 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এবং এই যে দিল্লির যে নতুন রাজধানী ভবন, সেটা কিন্তু উদ্বোধন করবেন পরে লর্ড আরউইন, সেটা পরবর্তী সময় 1931 সালে ঘটনাটা ঘটবে, 1931। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, সুলতানি বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি সিকান্দার শাহ লোদি, অপশন বি বহলল লোদি অ্যান্ড ডি ফিরোজ তুগলক। আচ্ছা, সুলতানি বংশের যে শেষ সুলতান কে ছিলেন, অর্থাৎ আমরা বুঝতেই পারছি সুলতানি বংশের শেষ সুলতান মানেই হচ্ছে আমাদের আসছে মুঘল সাম্রাজ্য অর্থাৎ বাবর। ফলে আমরা বুঝতেই পারছি সেই প্রথম পানিপথের যুদ্ধ, যেখানে 1526
ইব্রাহিম লোদি ভার্সেস বাবর, যেখানে বাবর জয়লাভ করবে, সেই যে যুদ্ধ, এবং যেখানেই প্রথম তিনি অর্থাৎ বাবর তুলঘুমা যুদ্ধ পদ্ধতি ব্যবহার করবেন, তুলঘুমা যুদ্ধ পদ্ধতি, এখান থেকে প্রশ্ন আসে যে তুলঘুমা ওয়ার স্ট্র্যাটেজি কে নিয়ে এসেছিল, সেটাও হবে বাবর। তাহলে বুঝতেই পারছেন সুলতানি বংশের শেষ সুলতান যেটা প্রথম পানিপথের যুদ্ধে ঘটে গেল, সেটা হচ্ছে অবশ্যই অপশন এ, ইব্রাহিম লোদি। এবং ইব্রাহিম লোদির হেরে যাওয়ার পরই ভারতের ইতিহাসে 1526 সালে মোগল সাম্রাজ্য শুরু হচ্ছে বাবরের হাত ধরে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয়? অপশন এ প্রথম কুমারগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি হর্ষবর্ধন অ্যান্ড ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে রাখতে হবে ভারতবর্ষে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, সেগুলোর মধ্যে অন্যতম ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু পুনরুদ্ধার করা হয়েছে আমরা জানি। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তর আমলে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে পরীক্ষা, সেখানে কিন্তু এই ধরনের ওয়ান লাইনার জিকেগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, এটাও একটা হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রির একটা পার্ট। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? খুব সোজা প্রশ্ন। অপশন এ পুরুষপুর, অপশন বি জলন্ধর, সি কাশ্মীর অ্যান্ড ডি পাটলিপুত্র। আমরা প্রত্যেকেই জানি যে কনিষ্কের রাজধানী ছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার, পুরুষপুর। এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, এই ধরনের ইজি কোশ্চেনও কিন্তু দু একটা থাকবে। নেক্সট দেখবো আমরা 8 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর অ্যান্ড ডি ঔরঙ্গজেব। আমরা প্রত্যেককেই জানি যে দিন ই ইলাহি অর্থাৎ যে সমস্ত ভালো কাজ হয়েছিল মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যদি নাও জানেন, যদি ভাবেন আন্দাজে করব, সেক্ষেত্রে আপনি অবশ্যই রাইট আনসার করবেন অপশন বি আকবর। আকবরের সময় কিন্তু এই যে দিন ইলাহি প্রথা, ইবাদতখানা বা জাপ্তি প্রথা, এই ধরনের বিষয়গুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা এলাম 9 নম্বরে, ভারতে প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়? অপশন এ শ্রীরামপুর, অপশন বি বাঁশবেড়িয়া, অপশন সি কুলটি অ্যান্ড ডি বজবজ। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে ভারতের প্রথম কাগজ কল, বস্ত্র কল মানে কাপড়ের কল, চিনি কল, এই ধরনের কোথায় স্থাপিত হয়েছিল, মানে সেই ইয়ারটা এবং জায়গার নামটা, প্লেসটা খুব ইম্পর্টেন্ট। এগুলোতে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসএসসি বলুন, পিএসসি বলুন, ডাব্লিউবিপিআরবি বলুন, যে কোনো পরীক্ষাতেই কিন্তু এরা এই কোশ্চেন সেটার যারা থাকে তারা কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন দেয়। সেই জায়গাটি একটা প্রশ্ন যে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়, মনে রাখতে হবে অবশ্যই রাইট আনসার অপশন এ শ্রীরামপুরে। প্রথম কাগজের কল স্থাপিত হয় শ্রীরামপুরে। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, গোপালনে ভারত পৃথিবী, অর্থাৎ গোপালন যেটা চলছে সেই অনুযায়ী অ্যাজ পার 2024 এই অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত পৃথিবীর মধ্যে? অপশন এ প্রথম, অপশন বি চতুর্থ, সি পঞ্চম অ্যান্ড ডি সপ্তম। গোপালন এবং দুগ্ধ উৎপাদন দুটো বিষয়েই কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। গোপালনে এবং দুধ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট দেখব 11 নম্বর, একটা ইএনভিএস বা বায়োলজি বলতে পারেন। মিথেন গ্যাসের প্রধান উৎস কোনটি? CH4 যেটা রয়েছে তার প্রধান উৎস কোনটা, যেটাকে আমরা মিথেন গ্যাস, বায়োগ্যাস, বা আমরা পরবর্তী সময় জানবো এটাকে আমরা আলেয়াও বলে থাকি। যে মিথেন গ্যাস বা CH4 এর প্রধান উৎস কোনটি? অপশন এ ফলের বাগান, অপশন বি চা বাগান, অপশন সি ফুলের বাগান অ্যান্ড ডি ধান চাষের জমি। আমরা বুঝতেই পারছি যে খুব ছোটোবেলাতে 9-10 আমরা পড়েছিলাম যে ধান চাষের যে জমি, সেখানে কিন্তু অনেকদিন ধরে ধান কাটার পর যে খড়গুলো পড়ে থাকে, সেখানে মাঝে মাঝে দেখা যায় আলো জ্বলছে, যেটাকে অনেকে ভূত ভাবত, বা এটাকে বলা হয় আলেয়া। এই যে আলেয়া অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মিথেন গ্যাস, এবং সেটা অবশ্যই দেখা যায় ধান চাষের জমিতে, অর্থাৎ রাইট আনসার হবে ধান চাষের জমি। নেক্সট আমরা এলাম তিতুমির। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? অপশন এ ফরাজি আন্দোলন, অপশন বি সাঁওতাল বিদ্রোহ, অপশন সি পাবনা বিদ্রোহ অ্যান্ড ডি ওয়াহাবি আন্দোলন। এই যে আন্দোলন নামগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই চারটিই নয়, এর সঙ্গে আপনি নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, কুকা বিদ্রোহ, একা মুভমেন্ট, এই ধরনের বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখতে হবে। প্রতিটার ক্ষেত্রে সাল এবং তাদের যে লিডারগুলো ছিল তাদের নাম এবং কাদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল সেটা মনে রাখবেন, সেখান থেকে প্রশ্ন আসে। তাহলে আজকের প্রশ্ন, তিতুমিরের মধ্যে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা তিতুমিরের কথাটা পড়েছিলাম, যারা সম্ভবত 2010-11 সালের আগে মাধ্যমিক দিয়ে দিয়েছিলেন তারা একটা বই পড়েছিলেন তৎকালীন সময়ে, মানে প্রাইমারি স্কুলে যারা বাংলা মিডিয়ামে পড়েছেন, তিতুমির এবং বাঁশের কেল্লা। সেই যে বাঁশের কেল্লা, সেই যে তিতুমির, এটাও সেই তিতুমিরই। আমরা জানাইছিলাম যে নারকেলবেড়িয়া গ্রামের সেই ঘটনা বাঁশের কেল্লা,
এই তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। এবং ওই যে যুদ্ধের কথা আমরা পড়েছিলাম বাঁশের কেল্লা, সেটা কিন্তু ঘটেছিল 1931 সালে লর্ড বেন্টিংয়ের আমলে। এই ঘটনাটা ঘটেছিল লর্ড বেন্টিংয়ের আমলে, এটা মনে রাখতে হবে, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল সেটা কোথায় হয়েছিল? অপশন এ রাজগৃহ, অপশন বি বৈশালী, সি পাটলিপুত্র, অ্যান্ড ডি জলন্ধর। প্রথম এবং চতুর্থ অর্থাৎ 1, 2, 3 এবং 4, এই 4টি বৌদ্ধ কাউন্সিল, বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। এদের যারা চেয়ারম্যান ছিলেন, মানে সভাপতি কে হয়েছিল, তাদের নাম সেখান থেকে প্রশ্ন আসে, এবং সালটা, ইয়ারটা এবং জায়গাটা, প্লেস, 3টে জিনিসই পড়ে রাখবেন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পেতেই পারেন। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা হয় সেটা অবশ্যই অপশনে রাজগৃহতে। এছাড়া পরপর যে নাম লেখা আছে এগুলো পরপর হয়েছিল। সেকেন্ড সেশন হয়েছিল বৈশালীতে, থার্ড সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছে পাটলিপুত্র, এবং ফোর্থ হয়েছিল জলন্ধর, বা কেউ কেউ এটাকে কাশ্মীরও বলেন। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে কে ফরম্যান প্রদান করেন? অর্থাৎ ফরম্যান কার কাছে পান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? খুব গুরুত্বপূর্ণ সাল 1717 সালের ঘটনা। কার কাছে পেয়েছিল? অপশন এ দ্বিতীয় শাহ আলম, অপশন বি প্রথম আলমগীর, অপশন সি ফারুক সিয়ার, অ্যান্ড ডি মোহাম্মদ শাহ। খুব ইম্পর্টেন্ট এবং ওয়ান লাইনার প্রশ্ন হিসাবে খুব ভালো প্রশ্ন, এবং এটা আপনার পরীক্ষায় আসতেই পারে এই ধরনের প্রশ্ন। তাহলে আমরা বুঝতেই পারছি ফরম্যান যিনি দিয়েছিলেন তিনি অবশ্যই ফারুক সিয়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ফারুক সিয়ারের কাছ থেকে 1717 সালে, সালটা খুব ইম্পর্টেন্ট, এই ফরম্যানটা পেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন ডি দাদাভাই নৌরোজি, অ্যান্ড সি মহাত্মা গান্ধী। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট নাম মহাত্মা গান্ধী, আমরা বুঝতেই পারছি মহাত্মা গান্ধীর যে জীবনী আমরা প্রত্যেকেই পড়ি, সেটা এটা নয়। এস এন ব্যানার্জিও তো নয় আমরা জানি, এবং চিত্তরঞ্জন দাসও নয়, ফলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি খুব ইম্পর্টেন্ট ইতিহাসের ক্ষেত্রে, এই কারণেই কারণ দাদাভাই নৌরোজির ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। বিভিন্ন প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হচ্ছে, 1 নম্বর যেটা আমি লিখেছি এখানে, যে প্রথম ব্রিটিশ পার্লামেন্টে কে নির্বাচিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে কোন পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, এটা প্রশ্ন আসে। 2 নম্বর হচ্ছে দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত বই ছিল প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেখান থেকে প্রশ্ন আসে। 3 নম্বর প্রশ্ন আসে যে দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের সভাপতি কবে হন? সেটা মনে রাখতে হবে, সেকেন্ড সেশন যেটা বসেছিল 1886 সালে, সেটা কিন্তু দাদাভাই নৌরোজি সভাপতি হয়েছিলেন। এবং এই দাদাভাই নৌরোজির জন্যই এই সেকেন্ড সেশনটা, আইএনসির সেকেন্ড সেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ জাতীয় কংগ্রেসের ইতিহাসে দ্বিতীয় যে সভাটা বসলো সেই সময় এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যার আমরা নাম প্রথমেই পেয়েছি, তার যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর সঙ্গে জাতীয় কংগ্রেসের একটা যোগ সাধন তৈরি হয় এবং যুক্ত হয়ে যায়। এই যুক্ত হওয়ার ক্ষেত্রে যার ভূমিকা প্রধান ছিল তিনি হচ্ছেন এই দাদাভাই নৌরোজি। যাই হোক, আজকের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম নির্বাচিত ভারতীয় হচ্ছেন দাদাভাই নৌরোজি। এই প্রসঙ্গে একটা হোমওয়ার্ক থাকলো, তিনি কোন পার্টির হয়ে এই পার্লামেন্টে যখন নির্বাচিত হন, অ্যাকচুয়ালি তিনি কোন পার্টির হয়ে নির্বাচিত হয়েছিলেন, এটা আমাদের হোমওয়ার্ক থাকলো, কোন পার্টির হয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ দোদাবেতা, অপশন বি গুরু শিখর, অপশন সি আনাইমুদি, অ্যান্ড ডি গুডউইল পিক বা সদ্ভাবনা শৃঙ্গ। আমরা জানি প্রত্যেককেই যে এই ধরনের যে পিকগুলো রয়েছে, আরাবল্লী, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, হিমালয়ের ক্ষেত্রে আবার একটু কনফিউশন ব্যাপার আছে। হিমালয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এভাবে প্রশ্ন আসে। যাই হোক, আমরা দেখতে পাই যে দোদাবেতা যেটা আছে, আমরা জানি যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, এবং গুডউইল পিক যেটা রয়েছে এটাকে নিয়ে কনফিউশন আছে, মানে এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হয় যেটা আদৌ পূর্বঘাট পর্বতের পর্বতমালার যেটা রয়েছে ইস্টার্ন ঘাট তার সর্বোচ্চ শৃঙ্গ কিনা। যাই হোক, আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আর গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট আমরা দেখব 17 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে গেলে বয়স কত হতে হবে? অর্থাৎ পিএম যেটা লোকসভা ভোট, আমরা জানি যে লোকসভা ভোটে যারা জয়লাভ করেন সেই জয়ী দলের কোনো একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
সেক্ষেত্রে এই প্রধানমন্ত্রী নির্বাচিত হতে গেলে কত বয়স হতে হবে, তার মানেই হচ্ছে লোকসভা নির্বাচনে যদি আপনি প্রার্থী হতে চান সেক্ষেত্রে আপনার বয়স কত হতে হবে, বিষয়টা একই। অপশন এ 30 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 35 বছর অ্যান্ড ডি 18 বছর। এই 30 বছরটা ইম্পর্টেন্ট কিসের ক্ষেত্রে, না রাজ্যসভার যারা সদস্য সেক্ষেত্রে বয়স 30 বছর। 25 বছরটা ইম্পর্টেন্ট কেন, লোকসভা এবং রাজ্যের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে মানে বিধানসভা, বিধানসভা এবং লোকসভার যদি কেউ প্রার্থী হতে চান অর্থাৎ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার বয়স যদি বলে সেক্ষেত্রে বয়স হবে 25 বছর। 25 বছর হচ্ছে ভারতবর্ষে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি রয়েছেন, যেমন হতে পারে সেটা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এ সমস্ত ক্ষেত্রে আপনার মিনিমাম বয়স 35 হতেই হবে। আর 18 বছরটা ইম্পর্টেন্ট হচ্ছে 18 বছর হলে আপনি ভোটদানের অধিকার অর্জন করবেন, অর্থাৎ আমরা জানি যে 18 বছর হয়ে গেলেই একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তাকে ভোট দেওয়ার জন্য মনোনীত করা, অর্থাৎ তিনি ভোট দিতে পারবেন, ফলে তার ভোটার কার্ড তৈরি করা হয়। আমরা জানি যে প্রতি বছর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বিভিন্ন ফেজের মাধ্যমে জানি যে ভোটার তালিকা তৈরি করেন, সেই সময় কিন্তু এই নাম নথিভুক্ত হয়। অবশ্যই তাকে সেই বছরে মানে সেই বছর জানুয়ারি মাস ধরে 18 বছর হতে হবে। যাই হোক, এটা একটা বিষয়। তাহলে রাইট আনসার হলো অপশন সি 35, অপশন বি 25 বছর, অর্থাৎ 25 বছর হলো প্রধানমন্ত্রী হবার বয়স। যদি মুখ্যমন্ত্রী থাকতো সেক্ষেত্রেও কিন্তু 25ই হতো। আর একটা ইম্পর্টেন্ট আমাদের ভোট হয় যেটা, সেটা হচ্ছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। এই পঞ্চায়েতের ক্ষেত্রে যদি সদস্য হতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে মিনিমাম 21 বছর। এখান থেকেও প্রশ্ন আসে যে পঞ্চায়েতের ক্ষেত্রে নির্বাচিত হতে গেলে বয়স কত হতে হবে, তখন হবে 21 বছর। নেক্সট আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের প্রধানকে কি বলে, জেলা পরিষদের যিনি হেড হন তাকে কি বলে। অপশন এ সভাপতি, অপশন বি প্রধান, অপশন সি সভাধিপতি অ্যান্ড ডি কোনোটি নয়। এটা খুব কমন প্রশ্ন এবং অনেক আগে এই ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় আসতো। বর্তমানে এই প্রশ্ন আসে না, তবুও আসতেই পারে, এই ভেবে আমাদের রাখা এই সেটে। জেলা পরিষদ যিনি প্রধান হন তাকে বলা হয় সভাধিপতি, অপশন সি ইজ রাইট আনসার। আর জেলা পরিষদের আগের যে স্তর অর্থাৎ মধ্যম স্তর যেটাকে আমরা বলি পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি বা পিএস, সেই পঞ্চায়েত সমিতির যিনি প্রধান তাকে বলা হয় সভাপতি। এবং গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান হয় আমরা জানি তাদেরকে বলা হয় গ্রাম প্রধান। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন। অপশন এ রাজ্যসভার কোনো একজন সদস্য, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি অ্যান্ড ডি উপরাষ্ট্রপতি। আমরা জানি যে লোকসভার যিনি স্পিকার হন তিনি হচ্ছেন লোকসভারই কোনো একজন মেম্বার। আমরা জানি প্রথমে থাকে প্রোটেম স্পিকার, সেই প্রোটেম স্পিকার কি করেন না প্রথমে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট কোনো একজনকে মনোনীত করেন প্রোটেম স্পিকার হিসাবে। তিনি অন্যান্য যে সমস্ত লোকসভার সদস্য যারা নির্বাচিত হলেন তাদের ওথের বিষয়টা কন্ডাক্ট করেন, তারপরে কিন্তু স্পিকার নির্বাচন হয়। সেই স্পিকার যিনি হবেন তিনি কে হবেন, না ওই যে লোকসভা যে তৈরি হলো ওই যে যতজন সদস্য রইলেন 543 যেটা আমাদের বর্তমান স্ট্রেংথ, তার মধ্যে থেকে কোনো একজন, তিনি বিরোধী দলের হতে পারেন, তিনি রুলিং পার্টির হতে পারেন বা অন্য কোনো দলের হতে পারেন। যদিও আমরা জানি যিনি হন তিনি অবশ্যই সেই যিনি ক্ষমতায় রয়েছেন যে দল তাদেরই কেউ হন। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে লোকসভার যিনি স্পিকার হচ্ছেন মানে হেড হচ্ছেন তিনি অবশ্যই লোকসভার কোনো একজন মেম্বার। কিন্তু রাজ্যসভার যিনি স্পিকার অর্থাৎ চেয়ারম্যান, রাজ্যসভার ক্ষেত্রে আমরা বলি চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি কার সদস্য, তিনি যে রাজ্যসভাটা আছে অর্থাৎ রাজ্যসভার যে স্ট্রেংথ 250, সেই তাদের মধ্যে থেকে কোনো একজন না উন্নত। মনে রাখতে হবে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু কোনোভাবেই রাজ্যসভার যে সদস্য রয়েছে মেম্বার তাদের মধ্যে কেউ নন। তিনি তাহলে কে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি। তিনি হচ্ছেন অবশ্যই ভারতবর্ষে যিনি ভাইস প্রেসিডেন্ট থাকবেন সেই সময় উপরাষ্ট্রপতি, তিনি হবেন রাজ্যসভার চেয়ারম্যান। সেই জন্য প্রশ্নটা এভাবেও আসতে পারে যে কোন কক্ষের যিনি প্রধান তিনি সেই কক্ষে কোনোভাবেই মেম্বার নন অথচ তিনি সেই কক্ষের প্রতিনিধিত্ব করেন অর্থাৎ সেই কক্ষে তিনি সভা পরিচালনা করেন, তখন হবে কিন্তু রাজ্যসভা। নেক্সট আমরা দেখব 20 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। এটা একটা ইকোনমির প্রশ্ন এবং সহজ প্রশ্ন। রেপো রেট কে নির্ধারণ করেন। অপশন এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার যিনি, অপশন বি কেন্দ্রীয় অর্থ সচিব অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি, অপশন সি আরবিআই গভর্নর অর্থাৎ আরবিআই অ্যান্ড ডি পার্লামেন্ট। পার্লামেন্ট মানে অবশ্যই প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা। আমরা জানি পার্লামেন্টের যে গঠন হয় সেটা অবশ্যই প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে এটাকে পার্লামেন্ট বলা হয়, যারা প্রত্যেককে সিদ্ধান্ত নিয়ে এটা নেন, রেপো রেট তৈরি করেন। রাইট আনসার কী হবে, অবশ্যই আমরা জানি যে আরবিআই
তার বিভিন্ন যে পলিসি রয়েছে তার মধ্যে বিভিন্ন রেট আছে। সেটা হতে পারে রেপো রেট, সেটা হতে পারে রিভার্স রেপো রেট, সেটা হতে পারে ব্যাংক রেট, সেটা হতে পারে ক্যাশ রিজার্ভ রেশিও। এগুলো লিখছি কারণ কারণ এগুলো সবই কিন্তু আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত। সেটা হতে পারে এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, বা এলটিভি, লোন টু ভ্যালু রেশিও, সিসিসি অর্থাৎ কাস্টমার ক্রেডিট কন্ট্রোল। এই ধরনের যত ধরনের টার্ম আছে, বেস রেট যেটার নিচে কোনো ব্যাংক লোন দিতে পারবে না সেই ইন্টারেস্টের নিচে, এই যে রেটগুলো আছে, রেট সমস্ত ধরনের রেট যদি প্রশ্ন করে কে নির্ধারণ করেন, রাইট আনসার হবে, চোখ বুঝে করে দেবেন, আরবিআই বা আরবিআইয়ের গভর্নর। অর্থাৎ আরবিআই ইজ দ্য রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। যাই হোক, আজকে আমরা 20টি প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও 20টি প্রশ্ন আলোচনা করব। এভাবে কিন্তু আমরা বেশ কয়েকটি জিকের সেট আলোচনা করব, যেগুলো হয়তো আমাদের আপকামিং কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় খুব কাজে লাগবে। এই ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।